আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর জাহান আলম ফায়েদ। আমি হলো ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পাশ করি। এরপরে নিউরোসার্জারিতে এফসিএস পার্ট 1 করছি, এখন ঢাকা মেডিকেলে ট্রেনিং করতেছি নিউরোসার্জারিতে। ঠিক আছে। তো আর মেডিভার্সে আছি হলো, আমি মেডিভার্সের মেন্টর হিসেবে সাধারণত ফিফথ ইয়ারের সার্জারির পোর্শনটুকু আমি নিয়ে থাকি। ঠিক আছে। তো আজকে আমাদের সেশনটা হলো যে স্কোপস আফটার এমবিবিএস। হ্যাঁ, এটা একদিক দিয়ে অনেক ভালো, একদিক দিয়ে ভালো এই কারণে যে আমাদের কয়েকদিন আগেও এক স্যারের সাথে আমরা বসতেছিলাম। তো স্যার একটা কথা বলতেছিল যে বাই ডিরেকশন, ঠিক আছে, ইজ মোর ইম্পর্টেন্ট দেন স্পিড। হ্যাঁ, ইজ মোর ইম্পর্টেন্ট দেন স্পিড। ঠিক আছে। আজকে হয়তো অনেকটা গল্পই করব। আমি যখন ফার্স্ট ইয়ার ছিলাম 2016 সালে, সেইখানে থেকে আমাদের আসলে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আসলে মেন্টালিটিতে চেঞ্জ হইতে হয়েছে। ঠিক আছে। সেই মেন্টালিটি গুলো নিয়ে তোমাদের সাথে আজকে বেসিক্যালি কথা বলবো। আচ্ছা, তো স্যার একটা কথা বলছে যে ভাই ডিরেকশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন স্পিড। হ্যাঁ, এটা মানে কি? মানে হলো, ধরো তুমি ঢাকায় আছো সামহাও, এখন তুমি যাবা চিটাং। ঠিক আছে। তুমি যাবা চিটাং। এখন তুমি ঢাকা থেকে উত্তরের দিকে ঘন্টায় 500 কিলোমিটার পার আওয়ার হিউজ স্পিডে তুমি আগানো শুরু করলা। ঠিক আছে। তুমি কি কখনো সারা দুনিয়া মানে পার হয়ে গেল, তুমি কি কখনো চিটাঙে পৌঁছাইতে পারবা? দি অ্যান্সার ইজ নো। হ্যাঁ। তো বাট তুমি যদি ধরো এমন হয় যে তুমি চিটাং এর ডিরেকশনেই 15 কিলোমিটার পার আওয়ার স্পিডে আস্তে 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 আগাচ্ছ, তাহলে 12 ঘন্টা লাগুক 24 ঘন্টা লাগুক, হ্যাঁ, তুমি কিন্তু ঠিকই চিটাং এ বেসিক্যালি পড়তে পারবা, মানে পৌঁছাইতে পারবা। ঠিক আছে। তাহলে এই কথাটা, মানে এমবিবিএস লাইফ যাদের শুরু হচ্ছে, কথাটা মাথায় রাখবা যে এমবিবিএস লাইফে ডিরেকশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন স্পিড। তাহলে আমি কোন দিকে যাব আলটিমেটলি, দিস ইজ মাচ মাচ মোর ইম্পর্টেন্ট হুম দেন ইয়োর স্পিড। কারণ তোমরা যখন আসবা দেখবা মেডিকেলে প্রথম প্রথম কারো অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগবে, কেউ আইটেমে পারবা কেউ পারবা না, কারো মানে অনেক দিন লাগবে আর কি। তো এই ঘটনাটা আসলে প্রথম দিকে অনেক মানে পীড়াদায়ক আর কি। ঠিক আছে। তো আলটিমেটলি এটা পরে যায়, এটা কাভার হয়ে যায়। হ্যাঁ। তো আমি যখন ঢাকা মেডিকেল মানে শুরু করি আর কি, আমি ঢাকা কলেজে মোরলেস, মানে আমার কলেজ ছিল ঢাকা কলেজ। তো ঢাকা কলেজে আমি মোরলেস মানে একটু সামনের কাতারের স্টুডেন্টই ছিলাম। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি তখন 123তম হই আর কি। ঠিক আছে, 123তম হই। 123তম হয়ে ডিএমসি এ চান্স পাই। তো আমি যখন ডিএমসি এ চান্স পাই তখন আমার মনে আছে যে এটা মোস্ট করে থার্ড উইক আর কি, আমাদের থার্ড উইক শুরু হয়েছে। তো তখন পড়াশোনা ধরতে পারতেছি পারতেছি না, ব্যাপারটা এরকম ছিল। তো থার্ড উইক যখন শুরু হয়েছে তখন একটা ছেলের ব্যাপারে শুনলাম। সে খুলনাতে জিলা স্কুলে, আমারই বন্ধু, খুলনাতে জিলা স্কুলে ক্লাস 2 থেকে মানে এইচএসসি পর্যন্ত টানা ফার্স্ট হয়েছে। হ্যাঁ, সে খুলনা জিলা স্কুলের ফার্স্ট বয়। এবং খুলনার এমন কোনো আন্টি নাই যে ওই ছেলেকে চিনে না। হ্যাঁ, মানে হি ইজ সো ফেমাস বা হি ওয়াজ সো ফেমাস। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা হইলো যে আহ, এবং খুলনার প্রত্যেকটা ছেলে তার লাইফে কখনো না কখনো শুনছে, মানে আপ টু দ্যাট পয়েন্ট কখনো না কখনো শুনছে যে তোমাকে ওই ওর মতো হইতে হবে। হ্যাঁ, মানে মারা অন্তত একবার না একবার বলছে। তো এই জিনিসটা যখন শুনলাম তখন মানে খুব একটু হীনমন্যতায় ভুগলাম। মনে হলো আল্লাহ, আমি তো কখনো এরকম ব্রিলিয়ান্ট ছিলাম না। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমার একটা ফ্রেন্ড ছিল, ও এবার খুব ভালো করছে আর কি, বিসিএস লাইনে গেছে। তো টার্গেট ছিল বিসিএস দিয়ে ক্যাডার শিফট করবে। তো ও আহ, রাজশাহীতে পড়তো। তো ধরো তোমরা যখন দেখবা যে কার টার্ম, মানে অ্যানাটমিক টার্ম আসলে খুব টাফ আর কি। ঠিক আছে। তো অ্যানাটমিক টার্ম খুব টাফ, এর মধ্যে ও টার্ম পরীক্ষার 4 দিন না 5 দিন আগ পর্যন্ত রাজশাহীতে পড়াইতো। ঠিক আছে। ধরো ওর মানে ওর কোচিং ছিল আর কি, ধরো 5 তারিখে ওর টার্ম পরীক্ষা। তো 4 তারিখ দুপুরবেলা ও রাজশাহী থেকে ট্রেনে উঠতো। 4 তারিখ রাত্রে বেলা ও হইলো ঢাকায়, ঢাকা মেডিকেলের ফজলাফি হলে পৌঁছাইতো। পৌঁছানোর পরে হইলো ওই 1 থেকে 2 ঘন্টা বইয়ের খালি পেজ উল্টাইতো। ঠিক আছে। তারপরের দিন ও টার্ম দিত, পাস করে চলে আসতো। হ্যাঁ, মানে ডিএমসি তে যখন ঢুকি মানে এইরকম ব্রিলিয়ান্ট পোলাপাইন ছিল আর কি। হ্যাঁ, ধরো ফার্স্ট যে ছেলেটার কথা বললাম, ও এখনো ধরো আমাদের যে পোস্ট গ্রাজুয়েশন করে ট্রেনিং এ ঢুকতে পারে না। ঠিক আছে। আর সেকেন্ড যে ছেলেটার কথা বললাম সে আলটিমেটলি
বিসিএস দিয়ে ক্যাডারই চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, তো এই কথাটা মানে দিস ইজ দ্য সিগনিফিকেন্স যে ডিরেকশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন স্পিড। ঠিক আছে, ওদের প্রথম দিকে স্পিড ছিল অনেক বেশি, ধর আমার থেকেও স্পিড বেশি ছিল, বাট ডিরেকশনটা ছিল না, কোথায় যাবে কি করবে কেমনে করবে সেই ডিরেকশনটা প্রপার ছিল না, তখন হারায় যাওয়া হয় আর কি। যারা শুরু করতেছো তারা এই কথাটা মাথায় রেখে শুরু করবা যে ডিরেকশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন স্পিড। হ্যাঁ, ডিরেকশন না থাকলে আগাইতে পারবো না। আচ্ছা, এখন আসো হোয়াট আর দ্য স্কোপস আফটার এমবিবিএস। হ্যাঁ, তুমি ধরো এমবিবিএস পাশ করলা, তোমার এমবিবিএস এর পরে তুমি ইন্টার্নশিপ করবা সবাই। ইন্টার্নশিপটা লাইফের একদম ভাইটাল পিরিয়ড। ইন্টার্নশিপ করবা, ইন্টার্নশিপ তোমার যখন শেষ তখন আসলে তোমার আহ, কয়েক রকম ওয়ে আছে চিন্তা করার। এক নাম্বার ওয়ে হইলো যে ভাই আমি এখন বিসিএস দিব। ঠিক আছে, এক নাম্বার ওয়ে হইলো ভাই আমি এখন পোস্ট গ্রাজুয়েশন করবো। ঠিক আছে, একটা ওয়ে হইলো ভাই আমি বাইরে মুভ করব। ঠিক আছে, আরেকটা ওয়ে হইলো ভাই আমি ক্লিনিক্যাল সাবজেক্ট পড়বো না, আমি প্যারা ক্লিনিক্যাল সাবজেক্ট পড়বো। ওকে, আচ্ছা, তো দিজ আর লাইক দ্য ওয়েজ। হ্যাঁ, আচ্ছা, এখন আসে একটা একটা করে আসি। তুমি যখন ইন্টার্নশিপ দিবা, ইন্টার্ন অবস্থায় তো আসলে মানে কোনো পরীক্ষা দেওয়া যায় না। ইন্টার্ন অবস্থায় শুধুমাত্র বিসিএস এক্সামটা দেওয়া যায়। হ্যাঁ, ধরো এইবার যারা ইয়ে দিচ্ছে, এইবার যারা ধরো তোমার মাত্র পাশ করলো যেই ব্যাচটা, তারাও বিসিএস টা দিতে পারবে। ঠিক আছে, এবং এর মধ্যে অনেকের দেখা যায় বিসিএস হয়েও যায়। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের সোশিও ইকোনমিক পার্সপেক্টিভে বিসিএস ইজ আ বিগ থিং। ঠিক আছে, বাংলাদেশের সোশিও ইকোনমিক পারপাসে বিসিএস ইজ আ বিগ থিং। হ্যাঁ, অনেকে, অনেক মানুষ আছে যারা ভাবে একটা ডাক্তারের সবচেয়ে বড় ডিগ্রি হলো এই বিসিএস। এটা অনেকে 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 ভাবে। হ্যাঁ, এখন পর্যন্ত ভাবে, সামনেও হয়তো ভেবে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো বিসিএস কে আর্লি পড়া উচিত নাকি পড়া উচিত না? ধরো তুমি এমন হইলো যে তুমি স্পেশাল বিসিএস পাই গেলা, যেটা ধরো লাস্ট কয়েকটা ব্যাচ পাইছে, আমরা এরপর আর পাইনি, স্পেশাল বিসিএস পাই গেলাম, তাইলে আমি বলবো গো ফর বিসিএস ফার্স্ট। বিসিএস এর সুবিধা কি? বিসিএস এ একবার ঢুকে গেলে তুমি প্রতি মাসে অ্যারাউন্ড 37,000 টাকা স্যালারি পাবা। ঠিক আছে, এটা কনফার্ম। যদিও এটা খুব বেশি টাকা আসলে না, কিন্তু ভালোই, মানে উপজেলায় যাবা, 7,000 টাকা স্যালারি পাবা, চেম্বার করবা, চেম্বার করে ধরো ভালোই কামানো যায় আর কি, মাসে 50,000 টাকা মোটামুটি ফিক্স কামানো যায়। আমি তো ধরো কয়েকদিন আগে একটা ভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই আপনি উপজেলায় থেকে মানে সর্বোচ্চ কত কামানো যায় মাসে? ভাই আমাকে বলতেছে ভাই উপজেলায় থাকতে হয় 2 বছর। ঠিক আছে, এই 2 বছরে তুমি মানে হাইয়েস্ট গেলে 1 কোটি টাকা কামাইতে পারবে। 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স বানায় তুমি উপজেলা থেকে আসতে পারবে। হ্যাঁ, তো এইটা ইজ বেসিক্যালি বিগ থিং। ঠিক আছে, এবং ঢাকায় যখন আসবা হয়তো তোমরা কোর্সে আসতে হয় আর কি, রেসিডেন্সি কোর্স বা এফসিপিএস এ আসতে হয়। তো তুমি যখন আসবা, ধরো এই যে কয়েকদিন পর পর দেখবা যে তোমাদের ভাইয়ারা ট্রেনিং, যারা করে ট্রেনির ভাইয়া আপুরা টাকার জন্য রাস্তায় আন্দোলন করে যে আমাদের টাকা বাড়ান, ভাতা বাড়ান। বিসিএস এ ভাতা না বাড়লেও বিসিএস এ তুমি প্রতি মাসে 28 তারিখে, মানে মাস শেষ হওয়ার 28 তারিখে তুমি টাকাটা তোমার পকেটে ঢুকে যাবে। ঠিক আছে, সো দিজ আর লাইক দ্য প্রোস। হ্যাঁ, যে রেগুলার মানি। ঠিক আছে, এগুলো হলো প্রোস যে বিসিএস কেন দিব, আগে কেন দিব। বিসিএস দেওয়ার লস প্রজেক্ট কি? লস প্রজেক্ট হলো একটা বিসিএস তোমার লাইফ থেকে মিনিমাম 3 ইয়ার্স নিয়ে নিবে। ঠিক আছে, মিনিমাম 3 ইয়ার্স নিয়ে নিবে। হ্যাঁ, ধরো আমার ফ্রেন্ড যারা এখন বিসিএস লাইনে আগাচ্ছে বা দিচ্ছে, কারো কিন্তু বিসিএস এখনো কনফার্ম হয়নি। হ্যাঁ, কনফার্ম হবে কি না এটাও বলা যাচ্ছে না। ঠিক আছে, এটাও বলা যাচ্ছে না। ওকে, আচ্ছা, ধরো খুব ভালো বিসিএস দিলো, আলটিমেটলি ভাইভাতে তাও বাদ পড়তে পারে। ঠিক আছে, তো এর জন্য বিসিএস টানা 2 থেকে 3টা দিতে হয়। স্পেশাল বিসিএস না হইলে একটা বিসিএস এর চাকরি হইতে হইতে 3 থেকে 5 বছরের মতো সময় লাগতে পারে। ঠিক আছে, আহ এরকম। আচ্ছা, তাহলে 3 থেকে 5 বছর তুমি কি করবা? তোমার কিন্তু কোনো কাজ নেই। তুমি হয়তো একটা হাসপাতালে চাকরি করবা, চাকরি করে অ্যারাউন্ড 30,000 টাকার মতো স্যালারি পাবা। ঠিক আছে, হাইয়েস্ট মানে এর বেশি পাওয়াটা টাফ। আর তুমি বসে বসে বিসিএস পড়বা, তোমার ফ্রেন্ডরা দেখবা যে ক্লিনিক্যাল লাইনে আগায় যাচ্ছে,
তাদের কিছুই হচ্ছে না, মানে তোমার কিছুই হচ্ছে না, তুমি খালি বিসিএসই পড়ে যাচ্ছ, এটা হইতে পারে। আর বিসিএস এর পড়া মানে নর্মাল যে তোমরা পড়তেছো সেটার থেকে একটু টাফ। টাফ কেন? কারণ তুমি এতদিন মেডিকেল সায়েন্স পড়ার পরে, 5 বছর মেডিকেল সায়েন্স পড়ার পরে আবার যখন এই বাংলা ইংরেজি সাহিত্যের দিকে আগাবা, তখন আসলে এটা ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে? তাহলে এইটা একটা ওয়ে যে আমি বিসিএস এ টার্গেট করবো। টার্গেট করলে লাভ কি লস কি দুইটাই বলে দিলাম। আচ্ছা, তারপরে হলো ভাই আমি প্যারা ক্লিনিক্যাল সাবজেক্টে যাবো। ঠিক আছে? প্যারা ক্লিনিক্যাল সাবজেক্টে যাওয়া আহ অনেকের জন্য ভালো, যারা হাইলি ওভার অ্যাম্বিশিয়াস না তাদের জন্য অনেক ভালো, মেয়েদের জন্য অনেক ভালো। হ্যাঁ, প্যারা ক্লিনিক্যাল সাবজেক্ট গুলো হলো বেসিক্যালি টিচিং লাইন। টিচিং লাইন, তো তুমি অ্যানাটমিতে ডিগ্রি করবা, অ্যানাটমি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হ্যাঁ ফার্মাকোলজি, এগুলো ডিগ্রি করবা। তাহলে এগুলোতে পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাওয়া ইজি। একটা এমফিল করতে হয়, মোটামুটি 3 বছর ট্রেনিং করলেই হয়, 3 ইয়ার্স। 3 বছরের মধ্যে তোমার ডিগ্রি পাস হয়ে যাবে। ঢাকা শহরে বা বাংলাদেশের অনেক প্রাইভেট মেডিকেল কলেজ হচ্ছে, তুমি কোনো একটাই ডিগ্রি শেষ করার পরে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাবে। ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যালারি অ্যারাউন্ড 60,000 সামথিং। এবং যেহেতু প্রাইভেট মেডিকেলে তুমি খুব দ্রুত আগাবা, ডিগ্রি আগাবে, হয়তো তুমি 5 থেকে 7 বছরের মধ্যে প্রফেসর হয়ে যেতে পারো। প্রফেসরের স্যালারি মানে 1 লাখ প্লাস। তো তুমি যদি ধরো একটা মেয়ে মানুষ হয়, যে একটা মেয়ে যে হলো, ধরো তুমি অ্যারাউন্ড তোমাদের বয়স 26 থেকে 27 হবে যখন তোমরা এমবিবিএস শেষ করবা। তো 3 বছর মানে 30 বছর। ধরো 30 বছর তোমার যখন বয়স, তখন তুমি 60,000 টাকা স্যালারি পাও। ঠিক আছে? ইটস এ ভেরি গুড ডিল। হ্যাঁ, তারপরে তুমি যখন বয়স 35 36, তখন তোমার স্যালারি 1 লাখের উপর। তো এইটা অনেক ভালো একটা অপশন, অনেক ভালো মানে অনেক ভালো অপশন মেয়েদের জন্য। তুমি 8টা থেকে 2টা পর্যন্ত অফিস করো, সপ্তাহে 6 দিন অফিস করো, বাসায় সময় দাও, বাচ্চাকে সময় দাও, সবাই হ্যাপি, তুমিও হ্যাপি। ঠিক আছে? তো আমাদের মানে ব্যক্তিগত দেখা অনুযায়ী প্যারাক্লিনিক্যাল সাবজেক্টে যারা আছে তারা জীবন নিয়ে খুব সন্তুষ্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটা অপশন। এইটার লসটা কি? লসটা হলো যে একটা সময় প্রথম দিকে তুমি ভালোই থাকবা, একটা সময় তুমি দেখবা তোমার ফ্রেন্ডদের ইনকাম সাই 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 করে বাড়তেছে। হ্যাঁ, তো বাংলাদেশে যদিও ডাক্তাররা বলে যে ডাক্তাররা গরিব, মানে মোরাললেস পোস্ট গ্রাজুয়েশন করা আমি আজ পর্যন্ত কোনো ডাক্তার দেখি নেই যার ইনকাম 3 লাখের নিচে। ঠিক আছে? এবং আপওয়ার্ড আমি হাইয়েস্ট দেখছি একজন ডাক্তারের ইনকাম 2 কোটির উপরে মাসে। ঠিক আছে? তো মানে এই লাইন তুমি কোনোদিন ধরতে পারবে না। ঠিক আছে? তোমার লাইফ অনেক শান্তি থাকবে, অনেক টাইম থাকবে, বাট ওই মানে পশ লেভেলটা তুমি কখনো ধরতে পারবে না। হ্যাঁ, প্যারাক্লিনিকালে এইটা আসলে বেসিক্যালি প্রবলেম। প্যারাক্লিনিক্যাল মেয়েদের জন্য খুবই ভালো, যাওয়া উচিত। আবার তুমি ধরো প্যারাক্লিনিক্যাল পড়বা, আবার তুমি মাইক্রোবায়োলজি পড়বা বা প্যাথোলজি পড়বা, তাইলে আবার সুযোগ আছে। তাহলে তোমার ইনকাম ধরো এখানে যেটা 60,000 দেখাইলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেটা তোমার ইনকাম প্রথমেই 1 লাখ ক্রস করে যাবে। তুমি ওই যে একটা জায়গায় ধরো হিস্টোপ্যাথোলজি রিপোর্ট দেখবা বা মাইক্রোবায়োলজি টেস্ট টেস্ট করবা, হ্যাঁ, তাহলে তোমার ইনকাম অনেক অনেক বেটার হবে। ঠিক আছে? আবার প্যাথোলজি রিপোর্ট বাসায় বসে দেখা যায়, হ্যাঁ, মাইক্রোবায়োলজি রিপোর্ট বাসায় বসে দেখা যায়। তুমি বাসায় সময় দিলে সব দিক দিয়ে ভালো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো বেসিক্যালি প্যারাক্লিনিক্যাল লাইন। এই প্যারাক্লিনিক্যাল লাইনের মধ্যেই একটা পার্ট হইলো যে আসলে কেউ কেউ রিসার্চ লাইনে যায়। ঠিক আছে? রিসার্চ লাইনটা প্যারাক্লিনিক্যালের মধ্যেই পড়ে, এটাকে এমপিএইচ বলে। এমপিএইচ একটা গুড অপশন। ধরো বাংলাদেশে এমপিএইচ করলে মানে এমপিএইচ টা দিয়ে তুমি যে কোনো দেশের বাইরে যেতে পারবা। ইউএসএ তে যাওয়া যায়, অস্ট্রেলিয়া যাওয়া যায়, অনেক জায়গায় যাওয়া যায়, ইউকে তে যাওয়া যায়। হ্যাঁ, এমপিএইচ টা অত ইন্টারেস্টিং না, সাপোজ ক্লিনিক্যাল লাইন যেরকম অনেক ইন্টারেস্টিং, সাপোজ আমি নিউরোসার্জারি করি, হেভি ইন্টারেস্টিং। হ্যাঁ, তো সেই তুলনায় অত ইন্টারেস্টিং না, বাট মানে মানি স্পিক্স, তুমি খুব ইজিলি দেশের বাইরে চলে যেতে পারবা, ভালো থাকবা। এবং দেশে যদি থাকো, ধরো আইসিডিডি এর ভিতরে চাকরি করো, আইসিডি এর চাকরি শুরুই হয় 60,000 দিয়ে। ঠিক আছে? তো ইন্টার্ন অবস্থায় 60,000 টাকা কামাও হিউজ। ঢাকার বাইরে জব গুলোতে 80,000-এর উপরে চলে যায় ইনকাম। ঠিক আছে? তো এটাও খুবই হিউজ। হ্যাঁ, লাইফে একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকবে, অত বেশি প্যারা নেই। দেশের বাইরে সরি, দেশের বাইরে ইজিলি দৌড় মারতে পারবা, সব দিক দিয়ে ভালো আসলে। আচ্ছা, আহ এরপরে আসো ভাই, আমি অ্যাব্রড যেতে চাই, তখন কি করবো? তো বাইরে যাওয়ার একটা অপশন আছে, বাইরে যাওয়ার অপশন ডাক্তারের জন্য
কনস্ট্যান্টলি লিমিটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো বেসিক্যালি তিনটা দেশের কথা বেশি বেশি শুনবা। একটা হলো ইউএস তে যাওয়া যায়, একটা হলো ইউকে তে যাওয়া যায়, আহ আর একটা হলো অস্ট্রেলিয়াতে যাওয়া যায়। আর একটা অপশন আছে মিডল ইস্টে যাওয়া যায়। আচ্ছা, আমি একটু আসতেছি, এক second। ক্লাস নিচ্ছি, পরে আসতেছি। আচ্ছা, ওকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাব্রড যাওয়ার এই কয়েকটা দেশের সুযোগ আছে। ইউএসএ ইজ বাই ফার দ্য বেস্ট, মানে এটা আনপ্যারাল। হ্যাঁ, ইউএসএ যাওয়ার অনেক সুযোগ, মানে ইউএসএ মানে বেস্ট, ডাক্তারের জন্য বেস্ট কান্ট্রি টু গো টু। কেউ যদি সার্জারি পড়তে চাও, সার্জারিতে আসলে দেশের বাইরে যাওয়ার খুব একটা সুযোগ নেই, মেডিসিনে গেলে সুযোগ। ইউএসএ যেতে গেলে ওদের একটা পরীক্ষা আছে ইউএসএমএলই, এটা নিয়ে হাউ টু পাস ইউএসএমএলই ইউটিউবে লিখবা, অসংখ্য ভিডিও পাবা। বাংলাদেশে অনেকেই পাস করে, অত বেশি রেসিডেন্সি পাইতে শুনি নাই, বাট পায়, পায় না যে তা না, পায়। ইউএসএমএলই দিলে, ইউএসএমএলই দিলে মানে খুবই ভালো সুযোগ আর কি। এক, তারপর আসলে ইউকে, ইউকে তে যাওয়া যায়। ইউকে তে যাওয়ার কিছু এক্সাম আছে, যেমন আগে প্ল্যাব ছিল, তোমরা যাইতে যাইতে প্ল্যাবটা চেঞ্জ হয়ে যাবে, এটার নাম হয়ে যাবে ইউকে এমএলএ। এটা চেঞ্জ হয়ে যাবে। ইউকে একটা অপশন, মানে প্ল্যাব একটা অপশন, প্ল্যাব একটা এক্সাম, এটাও মানে এক্সাম গুলো নেওয়া হয়তো এখন আজকে কথা না বলি। তারপরে হলো রয়্যাল কলেজের এক্সাম আছে, রয়্যাল কলেজের এক্সাম আছে, এগুলো অনেকগুলো এক্সাম আছে। ধরো কেউ মেডিসিনে যাইতে চায় তাহলে এমআরসিপি দিতে পারে, কেউ অ্যানেস্থেশিয়াতে যাইতে চাইলে এমআর কেম দিতে পারে, কেউ সার্জারিতে যাইতে চাইলে এমআরসিএস দিতে পারে। ঠিক আছে, এরকম সাইকিয়াট্রি, স্কিন সবগুলোতে এরকম মানে ইয়ে আছে আর কি, এক্সাম আছে। ওগুলো পাশ করলে ইউকে তে যাওয়া, এখন আসলে ইউকে অনেক স্যাচুরেটেড। আহ তোমরা পাশ করতে করতে কি হবে জানি না। তো ইউকে লাইন মানে প্রথম দিকে না দেখাই ভালো আর কি। তারপর অস্ট্রেলিয়াতে যদি যাইতে চাও, অস্ট্রেলিয়াতে এএমসি একটা এক্সাম আছে, এটা ইজ কোয়াইট গুড। ধরো অস্ট্রেলিয়া আর ইউএসএ মিলি এই দুটোর সুবিধা হইলো যে এএমসি যদি তুমি পাশ করো তুমি চাকরি পাবাই, ইউএসএ মিলি তুমি যদি পাশ করো তুমি চাকরি পাবাই। ঠিক আছে। অস্ট্রেলিয়া খুব ভালো সুযোগ, মোটামুটি এএমসি 2 পার্ট পরীক্ষা দিতে 10 লাখ টাকার মতো লাগে, মানে তোমার খরচ হবে আর কি, তুমি একবারে পাশ পাশ করো। তো কারো যদি এতটুকু টাকা থাকে, গো ফর এএমসি। হ্যাঁ, ডাক্তারের জন্য খুবই 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 ভালো সুযোগ। ঠিক আছে। আচ্ছা, তারপরে মিডল ইস্টে যাওয়া যায়। মিডল ইস্টের এক্সাম গুলো নিয়ে আমি আসলে ওরিয়েন্টেড না। প্রোমেন্টেরিক এক্সাম বলে এক্সাম গুলোর নাম আর কি। হ্যাঁ, এক এক দেশে এক এক এক্সাম। কিন্তু মিডল ইস্টের একটা প্রবলেম, এখানে ক্যারিয়ার প্রোগ্রেশনটা নাই। মানে ধরো তুমি মেডিকেল অফিসার গেলা, মাসে 4 লাখ টাকা স্যালারি পাও, প্রথম প্রথম খুব ভালো লাগবে, বাট একটা সার্টেন টাইমে তোমার আর ভালো লাগবে না, কিন্তু তোমার ইনকাম ওই ওই জায়গাতেই পড়ে থাকবে। ঠিক আছে। এটা একটা সুযোগ আছে মিডল ইস্টে যাওয়ার, এটা নিয়ে আসলে আমি অত বেশি আমার আইডিয়া নেই, আমি এটা নিয়ে তো বলতে পারবো না বেশি। তাহলে অ্যাব্রোড যদি কেউ যেতে চাও, দিস আর দ্য স্কোপস। কখন প্ল্যান করবা? ডোন্ট প্ল্যান টু আর্লি। ঠিক আছে। তো তোমাদের অনেকে আছে ফার্স্ট ইয়ার থেকেই বলো যে বাইরে সেটেল হবে। হ্যাঁ, যেমন আমি বলতাম, আমি ফার্স্ট ইয়ারে আমার ইচ্ছা ছিল আমি বাইরে চলে যাবো, আলটিমেটলি যাইতে পারি নাই, এখনো পারি নাই, সামনেও যাইতে পারলেও যাবো কিনা আমি জানি না। হ্যাঁ। তো ধরো তোমরা তো নিউ ফার্স্ট ইয়ার হইতে পারো, তো আস্তে আস্তে উইথ টাইম অনেক কিছু চেঞ্জ হয়। ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবা যে ভাই উইথ টাইম অনেক কিছু চেঞ্জ হয় এবং হবে। তাহলে এখন কি করবো? এখন পড়াশোনা করবা। তো আস্তে আস্তে যখন টাইম আসবে, টাইম বলে দিবে। ঠিক আছে, তুমি কোথায় থাকবা না থাকবা, হ্যাঁ, তোমার লাইফ কিরকম হবে, কার সাথে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো আসলে টাইম বলে দিবে। যখন টাইম বলে দিবে, তখন আই থিঙ্ক তোমরা আহ, তখন আই থিঙ্ক ইউ গাইস ক্যান টেক এ ডিসিশন। ঠিক আছে। এর আগে আমি বলবো যে ডিসিশন নেওয়ার দরকার নাই। হ্যাঁ, তাহলে এমপিএস দেখলাম আমরা, বিসিএস দেখলাম আমরা, প্যারাক্লিনিক্যাল দেখলাম, অ্যাব্রড দেখলাম। হ্যাঁ, অ্যাব্রডের ডিসিশনটা আমরা আস্তে আস্তে নিলাম। তারপরে তাহলে বাকি থাকে হলো পোস্ট গ্রাজুয়েশন করতে চাই, তখন তো বাংলাদেশে তুমি যদি পোস্ট গ্রাজুয়েশন করতে চাও, বাংলাদেশে তুমি যদি পোস্ট গ্রাজুয়েশন করতে চাও, তাহলে কয়েক রকম সুযোগ আছে, কয়েকটা এক্সাম আছে। মানে ক্লিনিক্যাল লাইনে
একটা হলো এফসিপিএস, একটা হলো এমডি অথবা এমএস, আরেকটা এক্সাম আছে নাম হলো ডিপ্লোমা। ঠিক আছে, আরেকটা চ্যানেল আছে নাম হলো ডিপ্লোমা। হুম, মানে এক্সাম আছে ডিপ্লোমা। ডিপ্লোমা আমি ব্যক্তিগতভাবে ডিসকারেজ করি। আচ্ছা, একটা সেকেন্ড। হ্যাঁ, হ্যালো। জি জি, ফুড পান্ডা থেকে। ও, ফ্ল্যাট নাম্বার হলো আপনার 7B। 7B, জি। ওকে, বি বি। জি। হ্যালো। ওকে, সরি, ফোন আসছিল। আচ্ছা, তো সরি, আচ্ছা, সরি। তো পোস্ট গ্রাজুয়েশন যদি করছো, এই কয়েকটা অপশন আছে: এফসিপিএস, এমডি অথবা এমএস, ডিপ্লোমা। আর এফসিপিএস, এমডি, এমএস যাই করো না কেন, এগুলো সব 5 বছরের কোর্স। মোটামুটি সিমিলার সিমিলার ইন স্ট্রাকচার। তুমি যদি গভর্নমেন্ট জবে ঢুকো, তোমার ওই যে গভর্নমেন্ট স্যালারি দিবে মাসে 60,000 টাকা। আর তুমি যদি গভর্নমেন্ট জবে না ঢুকো, তাহলে তোমরা পাস করতে করতে স্যালারি পাবা হলো 35,000। ঠিক আছে, 35,000 37,000, খুব বেশি ডিফারেন্স না। আর যদি গভর্নমেন্ট জবে ঢুকো, তাহলে তোমার মাঝে 2 বছর চলে যাবে, 2 বছর নষ্ট হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। হুম, 2 বছর চলে যাবে, এটা একটু মাথায় রাখতে হবে। আর গভর্নমেন্ট জবে না ঢুকলে ডিরেক্টলি স্টার্ট করতে পারবা, ওইটা একটা সুযোগ সুবিধা। ঠিক আছে। পোস্ট গ্রাজুয়েশন নিয়ে আসলে অনেক আলাপ, যে ভাই কোন সাবজেক্টে যাব না যাব, এগুলো এখন আই থিঙ্ক ডোন্ট প্ল্যান ফর ইট। তোমরা একটু সিনিয়র যখন হবা, নিজেরাই একটা আইডিয়া পেয়ে যাবে যে কোনটা ভাল লাগে, আমার কোনটা ভাল লাগে, কোনটার স্কোপ কি, আস্তে আস্তে শুনবা, বাকিদের সাথে কথা বলবা। হ্যাঁ, ঢাকায় স্কোপ কিরকম, বাইরের স্কোপ কিরকম, এগুলো সব শুনবা। আহ খুব সম্ভবত যদি এর পরে কার ইন্টারেস্ট থাকে আর একটু বেশি, ধরো এমডিএমএস বা নিয়ে, মানে ক্লিনিক্যাল লাইনে মেডিসিন যেটা, ওইটা নিয়ে হয়তো শিফাত ভাইয়ের চ্যানেল, যেটা এমআর শিফাত, হ্যাঁ, এই নামে একটা চ্যানেল আছে শিফাত ভাইয়ার। শিফাত ভাইয়ের চ্যানেলে দেখবা যে এগুলো নিয়ে ভাইয়া মেডিসিনের ক্যারিয়ার নিয়ে কথা বলছে। ঠিক আছে। আমি খুব রিসেন্টলি সার্জারিতে ক্যারিয়ার করলে তার প্রসপেক্ট কি, প্রোজ এন্ড কনস, অনেক ডিটেলস কথা বলছি। আমার ইউটিউবে চ্যানেল আছে জাহিল আনোয়ার ফায়েদ নামে, হ্যাঁ, ওইটাও দেখতে পারো চাইলে। ঠিক আছে। আহ এই দুইটা চ্যানেল দেখতে পারো। এই দুইটাতে আমরা দুইজনই, আমিও কথা বলছি, শিফাত ভাইও কথা বলছে। শিফাত ভাই মেডিসিন নিয়ে কথা বলছে, আমি সার্জারি নিয়ে কথা বলছি, অনেক ডিটেলসে কথা বলো। হ্যাঁ, এটা আই থিঙ্ক দেখতে পারো। আচ্ছা, মোটামুটি আসলে দিজ আর দ্য স্কোপস। এর বাইরে আসলে খুব বেশি স্কোপ নাই এমবিবিএস এর পরে। ঠিক আছে। আহ, আমার মনে হয় এতটুকুই। হ্যাঁ, তো এমবিবিএস লাইফটা ইটসেলফ অনেক গ্লোরিয়াস। এই লাইফের মানে পড়াশোনাটা ওইভাবেই দেখা উচিত। আহ, আমার মনে হয় কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি কিছু অ্যান্সার দিতে পারি, তাহলে আমরা শেষ করবো। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি শেষ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে।